আমার যে রাষ্ট্রের অবদান আছে সেটার 50% আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি চেয়ারপারসন হতে, কিন্তু ওনার নাই। আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক থেকে কোনো দিক দিয়ে 50%-এর বেশি তার অবদান নেই। আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ। আমি তাদের কাছে যাব, তারা আমাকে পাবে। এই চিত্র যদি চলতে থাকে তাহলে আমি মনে করি আগামীতে নির্বাচন সঠিক টাইমে হবে না। যেভাবে এদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যেভাবে প্রোটোকল পায় না, সেভাবে একটি দলীয় প্রধানকে তারা রিসিভ করছে, এটা কোনো মানে লেভেল প্লেইং ফিল্ড হয় না। হোয়াই দিস ইস? তিনি বলেন এটা একটা তুচ্ছ ঘটনা হতেই পারে। উই আর অ্যাস্টনিশড। সে কি বলছে ওই চেয়ার থেকে? আমরা প্রিমিয়ার লিগে খেলা লোক, এখন যারা খেলছেন তারা সেকেন্ড থার্ড সারির, আবার তাদেরকে যেভাবে বিতাড়িত করা হয়েছে সেভাবে তারা বিতাড়িত হবে, অপমানিত হবে, লজ্জিত হবে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নির্বাচনী এক ধরনের আমেজ কিন্তু বইতে শুরু করেছে। ভোটের আর এক মাসের কিছু সময় বাড়তি রয়েছে। আপনি যে আসন থেকে লড়াই করছেন, আমি যখন একটু দেখছিলাম তথ্য, আপনার প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমানের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এটি আপনাকে ভোটে কতটা বলবো যে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে? এটি তো এই আসনে অন্তত সারা বাংলাদেশের মানুষের চোখ থাকবে আপনার আসনে। ধন্যবাদ আপনাকে এবং আরিফ ভাই সহ অন্য যারা মিডিয়ার মাধ্যমে দেখছেন সকলকে আমি শুরুতেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোশ্চেন করেছেন যে আমার প্রতিদ্বন্দ্বী উনি একজন দলের চেয়ারপারসন, আমি সেটাতে কেমন ফিল করছি আর কি। আমি যেদিন নমিনেশন পেপার জমা দিয়েছি ওদিনও আমাকে কোশ্চেনটা করেছিল। আমি বলেছি যে আমি বিন্দু মাত্র 1% এটাতে বিচলিত না। তার কারণ হলো বর্তমান জেনারেশন যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটা কিন্তু হয়েছে পরিবর্তনের জন্য। আধিপত্যবাদ এবং দলীয় যে লেজুড় ভিত্তি এবং পারিবারিক তন্ত্র থেকে মানুষ মুক্তি চেয়েছে। শুধু শেখ হাসিনার ফ্যামিলিতে 50 জন এমপি ছিল, এটা থেকে মানুষ মুক্তি চেয়েছে। আমি মনে করি আমার জনপ্রিয়তায় বারবার তারা চিন্তা করে এখানে নমিনেশন চেঞ্জ করেছে, কিন্তু বর্তমানে তিনি একটা দলের প্রধান, এটা অবশ্যই আমি সম্মান করি। কিন্তু কথা হচ্ছে যে একটা ইন্ডিকেটর তো থাকতে হবে যেটার মাধ্যমে আপনি একজনের সঙ্গে আরেকজনের তুলনা করবেন। আমি পার্সোনালি ফিল করি যে আমার যে রাষ্ট্রের অবদান আছে সেটার 50% আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি চেয়ারপারসন হতে, কিন্তু ওনার নাই। সুতরাং আমি বিপুল ভোটে এখানে বিজয়ী হব। তিনি জনগণের কাছে যেতে পারবেন না, শুধু আমরা কাছে যেতে পারি। জনগণের মনের কোঠায় আমি এখানে চলে গিয়েছি। তেনার যে কোনো দিক থেকে আপনি ইন্ডিকেটর নিয়ে আসেন, শিক্ষাগত বলেন, পেশাগত বলেন, যে কোনো দিক থেকে আপনি একটা মানুষকে যদি ইন্ডিকেটর হিসেবে ভাবেন, যেমন মামদানি আমরা চিন্তা করেছেন নিউ ইয়র্কে হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন, এই আসনে এরকম চমক জাতি দেখতে পাবে ইনশাল্লাহ। আমি পার্সোনালি ফিল করি আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক থেকে কোনো দিক দিয়ে 50%-এর বেশি তার অবদান নেই। আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ। নিশ্চয়ই। কিন্তু এই হাই ভোল্টেজ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আপনার এবং তারেক রহমানের মধ্যে, আমি ম্যাচই বলছি, উত্তেজনাকর এক পরিস্থিতি হবে। এই আসনে ভোট হবে, দেশের মানুষের, আমি যেমনটা বলছিলাম যে চোখ থাকবে। আপনার অনুভূতিও আমি জানলাম, আপনি অনেক কনফিডেন্ট শো করছেন। কিন্তু যখন আপনি জনগণের কাছে যাচ্ছেন, এই আসনের ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা বার্তা কি পাচ্ছেন বা তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? কিন্তু রাজনীতিবিদরা অধিকাংশ সময় যে প্রতিশ্রুতি দেন সেটার বরখেলাপ করেন। আমি পার্সোনালি ডিফারেন্ট। এখন বর্তমান জেনারেশন উইদিন 5 মিনিটসের মধ্যে একটা মানুষ সম্পর্কে তার জীবন বৃত্তান্ত বের করে ফেলতে পারে। সুতরাং তারা দেখবে যে আমার জীবন বৃত্তান্ত, আমি কথায় না কাজে বিশ্বাসী। আমি অলরেডি সেই এলাকার মানুষের কাছে গিয়েছি, প্রত্যেকটা এলাকায় সুবিধা অসুবিধা দেখেছি, মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি, মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। এবং আমার আত্মবিশ্বাস এবং মানুষেরও বিশ্বাস যে আমি তাদের কাছে যাব, তারা আমাকে পাবে। যারা ভোট পরিচালনা করবেন, অর্থাৎ আমি প্রশাসনের কথা বলছি, নির্বাচন কমিশন বলছে এবারের নির্বাচন স্মরণকালের স্বচ্ছ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন, বারবার বলেছেন। বেশ কয়েকবার তিনি বক্তৃতাতে জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন যে মনে রাখার মতো একটা নির্বাচন হবে। আপনি কেমন দেখছেন যখন ভোটের লড়াই নেমেছেন? প্রশাসনের ফ্যাসিজমের যে প্রভাব ছিল সেটি মুক্ত হতে পেরেছেন কিনা? প্রশাসন নিয়ে আপনি খুশি কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা জুলাই বিপ্লবের পরে একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছি। আমাদের জাতি হিসেবে আসলে আমরা খুবই দুর্ভাগা যে এই জাতির জন্মলগ্ন থেকেই, সেই 73-এর ইলেকশন থেকে শুরু করে জাতি এখনো কোনো সুষ্ঠু নির্বাচন পুরোপুরি পায় নাই।
এই জেনারেশনের অ্যান্ড্রয়েড যুগে এসে জাতি আশা করেছে যে একটি ঐতিহাসিক নির্বাচন করবে এবং ফ্যাসিস্ট সরকারের ভিতরে প্রশাসন, নির্বাচন কমিশন একটি মাথা উঁচু করে বলা যায় সরকারের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে, প্রশাসনিক মাধ্যমেই। সেটাকে 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম বিদায় হয়ে গেছে, একটা পর্যায় পর্যন্ত ছিল। কিন্তু 25শে ডিসেম্বরের পর থেকে যে ভোটের যে লড়াই, যে ময়দান আমরা যেটা দেখছি, টোটালি ভিন্ন একটা চিত্র আমরা দেখছি। এই চিত্র যদি চলতে থাকে তাহলে আমি মনে করি আগামীতে নির্বাচন সঠিক টাইমে হবে না। কারণ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে ভাবে বলতে হচ্ছে, এদেশের গৌরব সেনাপ্রধানের যোগ্য কৌশল নেতৃত্বে 5ই আগস্টে এদেশের মানুষ রক্তের হোলি খেলা থেকে মুক্তি পেয়েছিল। আমরা খুব দুঃখ ভারাক্রান্তভাবে দেখলাম যে 25শে ডিসেম্বরে যেভাবে এদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যেভাবে প্রোটোকল পায় না, সেভাবে একটি দলীয় প্রধানকে তারা রিসিভ করছে। এইটা কোনো লেভেল প্লেইং ফিল্ড হয় না। হোয়াই দিস ইজ? তারপরে পুলিশ প্রশাসন কোথায়? গুলশানে চলে গেছে, এনএসআই প্রধান চলে যাচ্ছে। যেটা এই সরকার যদি সত্যিকারের কোনো লিয়াজও করে থাকে তাহলে 18 কোটি মানুষের আবেগের সঙ্গে বেইমানি করছে। নির্বাচন কমিশনার প্রধান হাদি ভাই এই জুলাই বিপ্লবে যাদের ত্যাগের বিনিময়ে তিনি এই নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি বললেন এটা একটা তুচ্ছ ঘটনা হতেই পারে। উই আর অ্যাস্টনিশড। সে কি বলছে ওই চেয়ার থেকে? সেই আগের সেই নির্বাচন কমিশনারের মতোই হয়ে গেছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যারা নির্বাচন 15 বছর আগেও করেছে তাদেরকেই জুতার মালা পরতে হয়েছে। বেনজিরের মতো লোক, বিপ্লবের মতো লোক প্রশাসন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে কি মাত্র 16 মাসের ব্যবধানে এসব সবকিছু ভুলে গেল? আর আরেকটি প্রশ্ন আছে, আপনাদের শীর্ষ নেতৃত্ব, জামাতের শীর্ষ নেতৃত্ব 267 দিন এই সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়। আমি বলছি ভোটের আর 1 মাস বাকি রয়েছে। এই সময় যদি আপনি এই গুরুতর অভিযোগগুলো তোলেন, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন আপনি, যে এখন পর্যন্ত আপনি মাঠের প্রার্থী, সেখানে দেখছেন এক ধরনের অসামঞ্জস্যতা রয়েছে, তাহলে তো এটি খুবই অবশ্যই। আমরা যেহেতু একটা গুরুত্বপূর্ণ আসনে আছি, আমরা এটা অবজার্ভ করছি, আমাদের দলীয় নেতৃবৃন্দ অবজার্ভ করছে। বাট আমরা খেলে আসছি, আমরা প্রিমিয়ার লিগে খেলা লোক। এখন যারা খেলছেন তারা সেকেন্ড, থার্ড সারির। আমরা অবজার্ভ করছি, আমরা যাদের প্রিমিয়ার লিগে যারা ছিল তারা অন্য দেশে পালিয়ে আছে। আমরা তাদেরকে যেহেতু পার্সি পাড়াইতে, এগুলো যে আমরা পারবো না তা বলছি না। আমরা একটা সৌহার্দ্যের রাজনীতি চাই, সম্প্রীতির রাজনীতি চাই, হিংসা ভেদাভেদের রাজনীতি চাই না। সেজন্য উই আর ওয়েটিং। আমরা সরকারকে বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি, তারা যদি এটা প্রতিরোধ করতে না পারে, এরকম নির্লজ্জের মতো একদিকে ঝুঁকে পড়ে, তাহলে এদেশের সাধারণ জনতা, উই দ্য পিপুল, আবার তাদেরকে যেভাবে বিতাড়িত করা হয়েছে সেভাবে তারা বিতাড়িত হবে, অপমানিত হবে, লজ্জিত হবে।